হ্যালো এভরিওয়ান। তো আজকে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তো আজকে ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকে আমি তোমাদের সাথে ঠিক কী নিয়ে কথা বলবো, মানে কি বলবো। তো ভাবছিলাম যে অনেক দিন ধরেই যে এই ভিডিওটা একটুখানি বানাবো, তো সময়টা ঠিকমতো হয়ে উঠছিল না, কারণ এখন ছোট বাচ্চা নিয়ে কাজ, তো সবসময় সব কিছু সময় করে উঠতে পারছি না। তো আজকে ফাইনালি সময়টা বের করেছি, কারণ এখন দুপুরবেলা, আর এখন দুপুরটাতে আমার ছেলে ঘুমোয় একটু, তো মাকে ওর কাছে একটু রেখে তারপরে আমি এলাম এখন ভিডিওটা বানাতে। তো বেশিক্ষণ কথা বলবো না, তাহলে আবার বেশি বড় হয়ে যাবে। তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেবি বয় হওয়ার কী লক্ষণ এবং কী সিমটমস। আমি আজকে মোট টোটাল 20টা সিমটমস তোমাদেরকে বলবো, তার উপর নিচে একটুখানি হতেও পারে। বলবো যেগুলো আমার সঙ্গে যে জিনিসটা ঘটেছে, মানে আমার ক্ষেত্রে কী ছিল, আমি বেসিক্যালি সেটাই বলবো। মানে আমি সবারটা বলতে পারবো না, জানি না। আমার সঙ্গে যেগুলো ঘটেছে সেগুলো নিয়ে আমি আজকে বলবো, এবং আমি বলবো এগুলো কিন্তু একদম রিয়েল। আর তোমাদের যাদের বেবি বয় হয়েছে বা যাদের আগামী দিনে বাচ্চা হবে, যদি বেবি বয় হয়, তাহলে আমার ভিডিওটা দেখো আর আমার সঙ্গে মিলিয়ে দেখো, আশা করি তোমাদের সঙ্গে নিশ্চয়ই মিলবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। যে জিনিসটা নিয়ে আমি বেশি করে আমার প্রথম দিক থেকে ছিল, সেটা হচ্ছে খাবারের একটা ক্রেভিং যেটাকে বলে। প্রথম 3 মাস আমার খাবারের ক্রেভিং সেরকম কিছু ছিল না। আমি যে জিনিসটা খেতে বেশি ভালোবাসতাম, যেটা আমি মানে খুব একটা অন্য সময়তেও খেতে ভালোবাসি না, সেটা হচ্ছে বিস্কুট। শুনলে হয়তো হাসবে তোমরা, তাও মেরি বিস্কুট। আমি প্রথম 3 মাস এত মেরি বিস্কুট খেতাম যে মানে আমি নিজেই ভাবতাম যে আমি কেন এটা খাচ্ছি, আমি তো অত মেরি বিস্কুট পছন্দ করি না। তো প্রথম দিকে আমার এই ধরনের ক্রেভিংগুলো ছিল। তার সাথে টক খেতে তো ভালোবাসি, সব মেয়েরাই এই সময় টক খেতে ভালোবাসে। আচার খেতে আমি খুব ভালোবাসতাম, মানে বাইরের যে ওই জারের মধ্যে যে আচারগুলো থাকে, সেই আচারগুলো বাবা এনে দিত। আচার খাওয়ার একটা আমার ক্রেভিং ছিল প্রথম দিকে। শেষের দিকটায় মোটামুটি 5-6 মাসের পরের দিক থেকে আমার ক্রেভিং শুরু হয়েছিল মিষ্টি খাওয়ার। প্রচণ্ড মিষ্টি খেতাম, মানে রাতের বেলা পাতে মিষ্টি না থাকলে আমার যেন ইচ্ছে করতো না কিছুই। তার সাথে ছিল আমার চপ খাওয়ার একটা নেশা, মুড়ি খাওয়ার একটা নেশা, যেগুলো আমি নর্মালি, চপ মুড়ি তো আমরা খেতে ভালোবাসি, কিন্তু আমি নর্মাল সময়তে যেগুলো অতটাও পছন্দ করি না, সেগুলো যেন তখন আমার এতটা বেড়ে গেছিলো। ম্যাগি খেতে আমি অতটা ভালোবাসি না, এখনও বাসি না, কিন্তু সেই সময় আমার ম্যাগি খেতে খুব পছন্দ হতো, খুব ভালোবাসতাম, খুব ইচ্ছে করতো, কিন্তু ডাক্তার বারণ করেছিল, মানে বেশি খেতে মানা করেছিল, সেজন্য বেশি খেতাম না। কিন্তু যেদিন বানাতাম, যেদিন খেতাম, সেদিনটা যেন মানে আমার জীবনে যেন সেদিনটা প্রথম এসেছে, এরকম একটা ব্যাপার ছিল। তো এই সমস্ত জিনিসগুলো আমার খাবারের মধ্যে ছিল। তাছাড়া বলবো যে পেটটা যেটা থাকে সামনের দিক থেকে, যাদের বেবি বয় হয়, আমার যেটা বলছে বেবি বয় যাদের হয় না, তাদের যে মানে পেটের আকৃতিটা সামনের দিকে বেরোনো থাকে, মানে সাইড থেকে কিছু হয় না, সাইড থেকে বলো বা পিছন দিকে বলো, মানে কোমর পোর্শনগুলো একদম নর্মালি যেরকম একটা মেয়ের কোমর থাকে সেরকম, কিন্তু পেটটা একটু সামনের দিকে এগোনো থাকে। পেছন থেকে দেখে তুমি বুঝতে পারবে না যে সে প্রেগনেন্ট, সামনের দিকে গেলে বুঝতে পারবে, এই জিনিসটা বলতে চাইছি, পেটটা একটু সামনের দিকে এগোনো থাকে। তারপরে আমাদের যে নাভিটা থাকে, নাভি থেকে একটা লম্বা দাগ ওঠে। বিশেষ করে এই জিনিসটা সবার ক্ষেত্রে আমার মনে হয়, বিশেষ করে মানে এইটা দেখে বেশি করে সবাই আমাকে বলেছিল আর কি, যে তোর ছেলেই হবে। নাভি থেকে যে একটা লম্বা দাগ ওঠে, যেটা মোটামুটি 4-5 মাসের পরের থেকে শুরু হয়ে যায় দাগটা। আমার 4-5 মাসের পরের থেকে কিন্তু দাগটা শুরু হয়ে গেছিলো। প্রথমে একটু হালকা হালকা ছিল, তারপরে যত মাসগুলো এগিয়েছে তত দাগটাও ডিপ হয়েছে। তো ওই দাগটা যদি কারো সোজা ওঠে, মানে একদম নাভি থেকে নিয়ে একদম চেস্ট অবধি কারো যদি একদম একদম সোজা ওঠে, মানে একটু যদি টেরা বেঁকা না থাকে, তাহলে কিন্তু ওটা বেবি বয়ের সিমটমস হয়, যেটা আমার ছিল। আচ্ছা, নাভিটা যদি ঢোকা হয়, অনেকের নাভি বেরোনো থাকে, অনেকের নাভি ঢোকা থাকে। তো নাভিটা যদি ভেতর দিকে ঢোকা থাকে, মানে বাইরে থেকে যদি নাভি সেরকমভাবে বোঝা না যায়, তাহলে বলে বেবি বয় হয়, যেটা আমার ছিল। আচ্ছা, এই যে গলাগুলো, এই যে এই পোর্শনগুলো আমি তো তখন ভিডিও করতাম না, ব্লগিং আমি তো তখন করতাম না, সেজন্য আমি তখনকার তো আমি দেখাতে পারবো না, কিন্তু এইখান দিয়ে পুরোটা একদম ঘাড় টাড় দিয়ে পুরোটা আমার পুরো কালো হয়ে গেছিলো। এখন কিন্তু কিচ্ছু নেই, এখন কিন্তু একদম পুরোটা নর্মালি। ওটা তো আমি দেখাতে পারবো না ব্যাক সাইডটা, বাট এইগুলোতে আগে পুরো বোঝা যেত এই সাইডটা। হ্যাঁ, তো যাদের এই জায়গাগুলো কালো হয়ে যায়, ঘাড় টাড়গুলো যাদের কালো হয়ে যায়, তাদের কিন্তু এটা বেবি বয় সিমটমস, বেবি বয় হবেই হবে এই জায়গাগুলোতে কালো হয়ে গেলে, ঠিক আছে। আচ্ছা বলি, গোটা প্রেগনেন্সি জার্নিতে আমার একদিনও বমি হয়নি, একদিনও মানে এক বেলাও বমি হয়নি।
এটা কিন্তু বেবি বয়ের সিমটমস। যাদের কিন্তু বেবি গার্ল হয় তাদের দেখবে অনেক সময় বমি হয়, হ্যাঁ অনেক সময় মানে ভালোই বমি হয়। আর যাদের দেখবে বেবি বয় হয়, তোমরা মিলিয়ে দেখো, যাদের বেবি বয় হয়েছে, যারা আমার ভিডিওটা এখন দেখছো মিলিয়ে দেখো, মানে খুব কম, যদি হয়েও থাকে খুব কম, বা আমার ক্ষেত্রে তো একদমই হয়নি, এটা কিন্তু বেবি বয়ের একদমই পুরোপুরি সিমটমস। আরেকটা বলি, যেটা মানে মানে আমাদের মা কাকিমাদের মুখে খুবই শোনা যায়, যেটা হচ্ছে দেখতে সুন্দর। বেবি বয় হলে কিন্তু একদমই দেখতে সুন্দর নয়। আমি কিন্তু মানে প্রথম 3-4 মাস আমার একদমই মানে শরীর স্বাস্থ্য ভালো ছিল না, মানে রোগা পাতলা আমি হইনি, তবে কি কেমন হয়েছিলাম মানে একটু শুকিয়ে গেছিলাম, চোখ মুখগুলো বসা বসা হয়ে গেছিলো, কালো হয়ে গেছিলাম গায়ের রঙটা, তারপরে মুখের মধ্যে অনেক ব্রণ টোনো পিম্পলস এইসব বেরিয়ে গেছিলো, হাতে টাতে এই জায়গাগুলো হাত টাত দিয়ে হয়ে গেছিলো, তারপরে চোখের তলায় কালি পড়ে গেছিলো। মানে এই ধরনের যে বলে না মেয়ের মা সুন্দরী ছেলের মা কুকুরি, এই ধরনের একটা প্রবাদ আমাদের চলতি ভাষায় কিন্তু খুব পপুলার। তো যেটা আমার সাথে একদমই ঘটেছে এবং একদমই এটা রিয়েল আমার বেবি বয়ের জন্য, এটা কিন্তু একদমই হয়েছে। তারপরে যখন আস্তে আস্তে দিনগুলো পেরোতে থাকে, লাস্টের দিকে আমি একটুখানি আমার ঠিকঠাক হয়েছিল, মানে চেহারা মুখ চোখগুলো একটু ঠিকঠাক হয়েছিল, কিন্তু মানে নর্মালি আমার যেরকম থাকে বা এখন যেরকম আমি আছি, এখনও তো ধরো এখন বলবো না যে এখনও অনেক বেটার আছি, কারণ এখন ধরো রাত জাগা হচ্ছে প্রত্যেক দিনই কম বেশি, তো এখনও চোখ মুখ ঢুকেই থাকে, কিন্তু যেটা আমার প্রেগনেন্সির আগে যেরকম আমার ছিল সেরকম কিন্তু ছিল না, যেটা বেবি বয়ের একদমই সিমটমস। আচ্ছা এবার বলি, FHR যদি কারোর বেশি থাকে, মানে FHR দেখেও কিন্তু বেবি বয়ের সিমটমস বোঝা যায়, বেবি গার্ল বোঝা যায় FHR দেখে মেডিকেলের দিক থেকে। FHR মানে হচ্ছে ফিটাল হার্ট রেট, যেটা আমাদের আলট্রাসাউন্ডে আসে। এটা সবাই নিশ্চয়ই জানো, কারণ প্রত্যেকটা বাচ্চারই ফিটাল হার্ট রেট দরকার, না হলে কিছুই হবে না। তো FHR দেখেও বোঝা যায়, কারোর যদি FHR 150-র ওপরে থাকে তার মানে তার বেবি বয়ের সিমটমস। আমি বলবো দেখো এগুলো কিন্তু একদমই পুরোটা নিজস্ব মতামত, মানে আমার সাথে যেটা ঘটেছে বা আমি গোটা আমার 9 মাসের প্রেগনেন্সি জার্নিতে যে জিনিসগুলোর মধ্যে দিয়ে গেছি বা যেগুলো আমার সাথে ঘটেছে, আমি শুধু সেগুলোর কথাই বলবো। অনেকের অনেক রকম হতে পারে, অনেকের কম বেশি থাকতে পারে, সবারটা নিয়ে তো আমি জানি না, আর আমি কারোর ব্যাপারে বলবোও না, বলাটা ঠিকও নয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে বা যাদের হবে বা হয়েছে তারা মিলিয়ে দেখবে, নিশ্চয়ই তাদের সঙ্গে কিছু না কিছু মিল পাওয়া যাবে। তো FHR যদি 150-র উপরে থাকে, 150-র ওপরে থাকে, তার মানে কিন্তু সেটা বেবি বয়ের সিমটমস। আমার যখন থেকে বাচ্চা পেটে এসেছে, আমার কিন্তু প্রত্যেকটা FHR 150-র ওপরে ছিল, মানে একবারও কিন্তু 150-র ওপরে নিচে নামেনি। একদম প্রথমে যখন মানে ওই ফিটাল হার্ট রেট, যেটা মানে বেবির হার্টবিট এসেছে জানার জন্য যে প্রথম থেকে যে FHRটা করা হয়েছিল, তখন তো একটুখানি বেশি থাকে, তোমরা জানো নিশ্চয়ই যারা করেছো, তখন কিন্তু ফিটাল হার্ট রেট একটু বেশি থাকে। তারপরে আস্তে আস্তে যখন থেকে অ্যানোমালি স্ক্যান হয়, তারপর থেকে কিন্তু আস্তে আস্তে বেবির হার্টবিট একটুখানি মানে নর্মালের থেকে একটুখানি কমতে থাকে, প্রথমে কিন্তু অনেকটা বেশি থাকে। আমার তো মনে আছে আমার এক সময় অ্যানোমালি স্ক্যানের পরে বা আগে আমার এক সময় বেবির হার্ট রেট উঠেছিল 178, এতটা উঠে গেছিলো। তো ডাক্তার একটুখানি ভয় পেয়ে গেছিলো যে এতটা হার্টবিট, মানে বাচ্চা এত জোরে জোরে কেন নিঃশ্বাস নিচ্ছে। হ্যাঁ, তো এটা নিয়ে একটুখানি ঘাবড়ে গেছিলাম। তারপরে যখন আবার তার 15 থেকে 1 মাস পরে আবার একটা চেক আপ দিয়েছিল হার্টবিটটা কেমন আছে জানার জন্য, তো তখন কিন্তু আবার সেটা নর্মালি চলে এসেছিলো, মানে ওই 157 158 এইরকম সার্কেলের মধ্যেই চলে এসেছিলো। তো আমার গোটা প্রেগনেন্সিতে যতবার বেবির FHR করা হয়েছে ততবারই কিন্তু 155 157 159 এই ধরনের ছিল, 152, একবারই ওই 178 উঠেছিল। তারপরে যখন লাস্ট আমার গ্রোথ স্ক্যান হয় তখন ছিল বেবির 152, যেটা বেবি বার্থ সিমটমস। তো FHR দেখেও কিন্তু তোমরা অনেকটা স্যাঙ্গুইন হতে পারো। আচ্ছা এবার বলি, গর্ভাবস্থায় যদি কেউ সাপের স্বপ্ন দেখে তাহলে কিন্তু এটা বেবি বার্থ সিমটমস। বলে সাপের স্বপ্ন দেখলে বংশবিস্তার হয়। আমি কিন্তু যখন বাচ্চা আমার পেটে আসেনি, আমরা যখন বেবি প্ল্যানিং শুরু করেছিলাম তখনও কিন্তু আমি সাপের স্বপ্ন দেখেছিলাম, এবং যখন আমার বাচ্চা পেটে তখনও কিন্তু আমি 1-2বার সাপের স্বপ্ন দেখেছিলাম। আমি একবার দেখেছি, মনে আছে যে পিছনে আমার সাপ তাড়া করেছে, এই ধরনের একটা স্বপ্ন দেখেছিলাম। তারপরে আরেকটা স্বপ্ন দেখেছিলাম যে সাপের সামনে আমি বসে আছি, এরকম স্বপ্ন দেখেছিলাম। হ্যাঁ, তো মানে কোনো আঘাত করেছে সেরকম নয়, বাস এই ধরনের সাপে আমাকে তাড়া করেছে, আমি দৌড়াচ্ছি আমার পিছনে সাপ দৌড়াচ্ছে, আমি বসে আছি আমার সামনে সাপ বসে আছে, এই ধরনের আমি সাপের স্বপ্ন 2-1বার দেখেছিলাম বেবি থাকতে। আর বেবি যখন নিচ্ছি আমরা তখনও
কিন্তু আমার স্বপ্ন এসেছিল। তো বলে সাপের স্বপ্ন দেখলে বংশ বিস্তার হয়, এটাও কিন্তু আমাদের মা কাকিমারা বলে। এবং যখন বেবি বয় যার পেটে থাকে সে কিন্তু সাপের স্বপ্ন দেখতে পারে, দেখাটা খুব কমন ব্যাপার। এবার বলি, যাদের পেটটা একটু বেশি বড় হয়ে যায়, মানে বেবি বয় হলে কিন্তু পেটটা অনেকটা বড় হয়, পেটটা সামনের দিকে বড় হয় একটা ব্যাপার, আর পেটের সাইজটা আকার আকৃতিটা আমি বলছি সেটা কিন্তু অনেকটা বড় হয়, মানে একদম সে পুরো বলতে পারো মাটির হাঁড়ি যেরকম হয় বিশাল গোল সেই ধরনের, গামলার মতন এত বড়। আমাকে যারাই দেখেছে আমাকে গোটা প্রেগনেন্সি জার্নিতে, তারাই কিন্তু আমাকে প্রত্যেকটা সিমটম শুনে বা আমার পেটের সাইজ দেখে তো সবাই বলেছে এর তো ছেলে অপধারিত হবেই হবে, যা পেট বড় হয়েছে এর তো ছেলে হবেই হবে। আমার যে সাধনের যে ছবিগুলো আছে সেগুলো তো যারা এসেছিল তারা সবাই বলেছিল যে তোমার তো পেটটা এত বড় হয়েছে, তোমার ছেলে হতে বাধ্য। আর মারা যারা আমার নিজস্ব একদমই ক্লোজ তারা তো নাভি দেখেছিল, তারা তো বলেই ছিল যে, মানে দেখেনি সরি, মুখে আমাকে জিজ্ঞেস করেছিল যে দাগটা সোজা উঠেছে না ব্যাকা ব্যাকা উঠেছে, আমি একদমই সোজা, কোথাও ব্যাকাটারা নেই। বলছে তাহলে তো একদমই ছেলে হবে। এবারে বলি, আমার চুলের কিন্তু প্রচণ্ড গ্রোথ হয়েছিল যখন আমার বেবি পেটে ছিল, মানে এই জায়গাগুলো দিয়ে না প্রচুর চুল হয়েছিল, মানে হেয়ার ফল তো একটুও হয়নি, চুলের গ্রোথ হয়েছিল, চুল একদম টান সোজা থাকতো। এখন তো চুলগুলো আমার এরকম কোঁকড়া হয়ে গেছে, কিন্তু তখন আমার কেন জানি না চুলের খুব সুন্দর মাথা ছিল, মানে শ্যাম্পু করলে না একটাও চুল পড়তো না, বা যদি চুল আঁচড়াতাম তাহলেও চিরুনির মধ্যে একটাও চুল লেগে থাকতো না, এতটাই সুন্দর চুল, মানে একদম ঝকঝকে হয়েছিল আর কি। এবার বলি, প্রেগনেন্সির সময় বেবি থাকলে বলে ওয়েট যদি বাড়ে তাহলে বেবি বয় হয়, তো এটাও কিন্তু আমার সাথে মিলেছে। মানে আমার কিন্তু অনেকটা ওয়েট গেইন হয়েছিল, মানে আমি শুরু করেছিলাম 65 কিলো দিয়ে, আমার লাস্ট অবধি ওয়েট গিয়ে দাঁড়িয়েছিল 80-তে। আমার বেবিরও ওয়েট অনেকটাই ছিল এবং তার সাথে আমারও ওয়েট অনেকটাই কিন্তু গেইন হয়েছিল, তো এটাও আমি মনে করি বেবি বয়ের একটা সিমটমস। এবার বলি, বেবি বয় যদি কারুর হয় তার কিন্তু বাঁ দিকে কাত করে শুতে ইচ্ছে করবে, লেফট সাইডে বেবি বেশি নড়াচড়া করবে বেবি বয় হলে, মানে বাঁ দিকটাতে মনে হবে যেন বাঁ দিকের ঝুলটা বেশি, বাঁ দিকের ভারীটা বেশি, বাঁ দিকটাতে যেন বেশি ভার মনে হচ্ছে আমার, সবসময় বাঁ দিকের পোর্শনটাতে একটা কিছু ফিল হবে, এটা বেবি বয়ের সিমটমস। এরপর বলি, এগুলো তো গেল ন্যাচারালি ব্যাপার। এরপর যেটা প্লাসেন্টা পজিশন, বেবির প্লাসেন্টা পজিশন দেখেও কিন্তু বেবি বয় না বেবি গার্ল সেটা চিহ্নিত করা যায়। বেবির প্লাসেন্টা পজিশন যদি পোস্টেরিয়ার হয়, মানে বেবি যদি মেরুদণ্ডের দিকে থাকে, তার মানে তার কিন্তু বেবি বয় হবে। আমার প্রথম থেকে বেবি বয়ের প্লাসেন্টা পজিশন ছিল ফান্ডো পোস্টেরিয়ার, প্রথম 3-4 মানে প্রথম অ্যানোমালি স্ক্যান অবধি কিন্তু আমার ফান্ডো পোস্টেরিয়ার পর্যন্ত বেবির প্লাসেন্টা পজিশন ছিল, তারপরে থেকে কিন্তু আমার পুরোপুরি পোস্টেরিয়ারভাবে বেবির প্লাসেন্টা পজিশন চলে এসেছে, পুরোপুরিভাবে, মানে তখন আর কোনো ফান্ডো ছিল না, একদমই পোস্টেরিয়ার। তার অর্থ হচ্ছে বেবি পিছনের দিকে আছে, মানে মেরুদণ্ডের দিকে, এটার অর্থ বেবি বয় হবে। তো এই ধরনের কিছু সিমটমস আমার ছিল, আর তোমরা মিলিয়ে দেখো যে এইগুলো তোমাদের সাথে মিলছে কিনা, আশা করি মিলবে, কারণ এইগুলো বেবি বয়ের খুবই একটা কমন এবং ন্যাচারাল, খুবই জেনারেল একটা লক্ষণ আর কি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আর এরকম নতুন যদি ভিডিও চাও প্রেগনেন্সি সংক্রান্ত আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই নতুন ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতন টাটা।